এই গল্পে আমরা দেখব পুরো একটি দেশ যখন জম্বিদের আওতায় চলে যায়, তখন কিছু সংখ্যক লোক তাদের জীবন বাঁচানোর জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় পালিয়ে বেড়ায়। তারা কিভাবে সেই ভয়ঙ্কর জম্বিদের মোকাবেলা করে তাদের জীবন রক্ষা করেছে, যা দেখলে আপনার গায়ের রক্ত একদম হিম হয়ে যাবে। তবে শেষ পর্যন্ত তাদের সাথে কি হয়েছিল জানতে চাইলে পুরো স্টোরি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি ভিডিওটি সবাই এনজয় করবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ঘটনায় চলে যাই। গল্পের শুরুতেই আমরা রে নামক একজন লোককে দেখতে পাই। রে তার ফ্যামিলি মেম্বারকে খোঁজার জন্য শহরে এসেছিল, কিন্তু শহরের অলিতে গলিতে জীবন্ত কোনো মানুষই বেঁচে ছিল না। পাশে থেকে তার টিম মেম্বার কার্লোস বলে উঠল, ভাই সন্ধ্যা হতে চলেছে, দ্রুত আমাদেরকে শহর থেকে বেরিয়ে যেতে হবে, কারণ যদি সূর্য ডুবে যায় তাহলে এখান থেকে কেউ জীবন নিয়ে বেঁচে ফিরতে পারবে না। পুরো শহর জুড়েই তখন ভয়ঙ্কর এক নীরবতা বিরাজ করছিল, আর তার সাথে দমকা হাওয়ায় মৃত মানুষের লাশ পচা দুর্গন্ধ ভেসে বেড়াচ্ছে। শহরে মাত্র একটি গাড়ি চলমান ছিল, যেখানে করে রে এবং তার বাকি সাথীরা শহর থেকে বেরিয়ে যাচ্ছে। কিন্তু তাদের সবার মনে এক অজানা আতঙ্কের পাহাড় জমে আছে, কারণ এই শহরে একটু অন্ধকার নামতেই বেরিয়ে আসে সেই রক্তচোষা পিশাচের দল। এগুলো বিষয় নিয়ে ভাবতে না ভাবতেই তাদের উপর আক্রমণ করে বসে সেই পিশাচগুলো, কারণ ভুলবশত তাদের গাড়িটি সেই ব্রিজের নিচের অন্ধকার দিয়ে চালিয়ে যাচ্ছিল। তবে গাড়ির স্পিড বেশি থাকায় তারা জীবন নিয়ে বেরিয়ে যায় সেই শহর থেকে। ঘন কালো সেই অন্ধকারের বুক চিরে হাইওয়ে রুট ধরে ফুল স্পিডে চলে যাচ্ছে তাদের গাড়ি। হঠাৎ গাড়ির পিছে থেকে কার্লোস লক্ষ্য করলো একটি বাইক তাদের দিকে আসতেছে। তারা সিদ্ধান্ত নিল তাদের গাড়ির ব্যাকলাইটগুলো ভেঙে দিবে, যেন কেউ পিছে থেকে তাদের গাড়িকে অনুসরণ করতে না পারে। এরপর রে গান হাতে নিয়ে সেই বাইকটির দিকে দৌড়তেই বাইকটি সিগন্যাল দিতে শুরু করে, আর দেখতে পায় এটি বাইকে থাকা একজন মানুষ কেউ তার পিছু নিয়েছে। এবার রে বাইকে থাকা মেয়েটিকে একটি লাঠির মাধ্যমে তাদের গাড়িতে উঠিয়ে নেয়। তবে যে গাড়িটি তাদের পিছু নিয়েছে সেটি আর কারো গাড়ি না, সেটি ছিল রক্তচোষা সেই জম্বিদের গাড়ি। মেয়েটি হাতে শটগান নিয়ে সেই গাড়ির টায়ারে ফায়ার করতে গাড়িটি সেখানেই ব্রাস্ট হয়ে যায়। এরপর তারা দীর্ঘ একটি শ্বাস ছেড়ে পূর্ব দিশায় চলতে শুরু করে। কিছু দূর যাওয়ার পর একটি গ্যাস পাম্পে তাদের গাড়িটি দাঁড় করায় গ্যাস নেওয়ার জন্য। তাদের সবাইকে গাড়িতে রেখে মিচেল গ্যাস আনার জন্য চলে যায়। গাড়িতে কার্লোস সেই বাইকে থাকা মেয়েটিকে সবার সাথে পরিচয় করিয়ে দেয় এবং তার পরিচয় জিজ্ঞাসা করে। মেয়েটির নাম হচ্ছে ভিকি, আর সেও তার পরিবারকে খোঁজার জন্য শহরে গিয়েছিল। এরিক মেয়েটিকে জিজ্ঞাসা করে, তাহলে এখন তুমি কোথায় যাবে, আমাদের সাথে নাকি অন্য কোথাও? ভিকি বলে যে সে কিং গার্ডেন নামক একটি জায়গায় যাচ্ছে, যেখানে তার বাবার একটি ফার্ম হাউস আছে। ততক্ষণে মিচেল গ্যাস নিয়ে গাড়িতে ফিরে আসে। ভিকি তখন মিচেলকে বলে যে যেহেতু তোমাদের যাওয়ার মতো কোনো নির্দিষ্ট জায়গা নেই, তাহলে তোমরা চাইলে আমার বাবার সেই ফার্ম হাউসে যেতে পারো। মিচেল ভিকির কথায় রাজি হয়ে যায়, আর তারা কিং গার্ডেন যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। রাতে সেই কালো অন্ধকার কেটে গিয়ে চারদিকে ভোরের আলো ফুটতে শুরু করে। অবশেষে সকাল হতেই তারা সেই কিং গার্ডেন নামক জায়গাতে পৌঁছে যায়। চারদিকের পরিবেশ ছিল একদম নীরব আর জনমানবহীন। এখানে মানুষ বলতে শুধুমাত্র তারা 6 জনই ছিল। লম্বা একটি যাত্রা শেষ করার পর যখন তারা সেই বাসায় ঢুকতে যাবে, ঠিক তখনই মিচেল বলে ওঠে, বাসায় গিয়ে সময় নষ্ট না করে আমাদের চলতে থাকা উচিত। মিচেলের এমন কথা শুনে সবাই রেগে যায়। তাদের কথা হলো, যেহেতু এসে পড়েছি তাহলে ভিতরটাও একবার দেখে যাই। ভেতরে এসেই তারা যার যার মন মতো খাবার খেতে শুরু করে, কারণ তারা সবাই বেশ ক্ষুধার্ত ছিল। তবে মিচেলের কথা হলো, তারা যে কোনো সময় আমাদের শরীরের গ্রান অপারেট করে এখানে চলে আসবে, আর সবাইকে তখন মরতে হবে। তাই যতক্ষণ সূর্যের আলো আছে আমাদের চলতে থাকা উচিত। ভিকি তখন বলে উঠে, আরেকটা জিনিস দেখানোর বাকি আছে, যেটার জন্যই তাদের সবাইকে এখানে আনা হয়েছে। এরপর ভিকি তাদের সবাইকে নিয়ে একটি ট্যাঙ্কের ভিতরে ঢুকে। মূলত এটি কোনো ট্যাঙ্ক না, এটি হচ্ছে একটি ঘর, যেটা ভিকির বাবা যুদ্ধের সময় বোম থেকে বাঁচার জন্য বানিয়েছিল। এখন তারা যদি চায় এই ঘরে কিছুদিন থাকতে পারবে। মজার বিষয় হলো, এই রুমে যদি কোনো মানুষ আসে তাহলে তার শরীরের মেহেক বা গ্রান এই রুম থেকে বাইরে যাবে না। সবকিছু শোনার পর এবার সবাই মিলে সিদ্ধান্ত নিবে যে কি করা যায়। মিচেলের কথা হলো, যদিও তারা সেই রুমের ভিতরে ঢুকে যায় তবুও তারা ফেঁসে যাবে, কারণ তাদের শরীরের মেহেক বা গ্রান এই বাড়ির প্রত্যেকটা জায়গায় ছড়িয়ে আছে। যদি সেই জম্বি একবার এই জায়গায় চলে আসে তাহলে তারা সবাই সেই ট্যাঙ্কের ভিতর ফেঁসে যাবে, এমনকি খাবার পানি ছাড়া তারা সেই ট্যাঙ্কের ভিতরেই মারা যাবে। ভিকি ও মিচেলের এই কথাতে একমত ছিল, কারণ তারা ভিতরে তো ঢুকতে পারবে কিন্তু বের হওয়ার রাস্তা বন্ধ হয়ে যাবে। আর সেই রক্তচোষা জম্বি যখন এই জায়গাতে এসে তাদের ঘ্রাণ পাবে, তখন তারা এখানেই বাসা বেঁধে বসে থাকবে। রে বলে যে একটা উপায় আছে, যদি বৃষ্টি হয় তাহলে তাদের শরীরের মেহেক বা গ্রান সেই পানিতে মিলিয়ে যাবে, আর জম্বি এসে যদি এখানে কারো গ্রান না পায় তাহলে তারা সবাই শহরে ফিরে যাবে। জম্বি চলে গেলে নিশ্চিন্তায় তারা এই জায়গাতে থাকতে পারবে।
কিন্তু বৃষ্টি না আসা পর্যন্ত তাদের সবাইকে বাহিরে অপেক্ষা করতে হবে। যেমন ভাবা তেমনই কাজ, তারা সবাই গাড়িতে বসে বৃষ্টি আসার অপেক্ষা করছিল। হঠাৎ কোথা থেকে যেন একটি গুলির শব্দ শুনতে পায় সবাই। কেউ তাদের গাড়ির টায়ারে গুলি করে টায়ার পাঞ্চার করে দিয়েছে। এবার দ্রুত সবাই গাড়ি থেকে নেমে যে যার পজিশনে বসে পড়ে। তারা এখানে বসে বৃষ্টির জন্য অপেক্ষা করছিল, কিন্তু দুর্ভাগ্যবশত বৃষ্টি আসার আগেই সেই রক্তচোষা জম্বি এখানে চলে আসে। মিচেল কয়েকজনের উপর গুলি করে, তবে তারা সংখ্যায় অনেক বেশি ছিল, তাই গুলি দিয়ে তাদের সাথে পেরে ওঠা সম্ভব না। মিচেল একটি গ্রেনেড মেরে তাদের সবাইকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর এদিকে বৃষ্টিও পড়তে শুরু করে। খেতি জমি পার হয়ে যাওয়ার সময় এরিককে চারদিক থেকে সেই জম্বি ঘিরে ফেলে। অন্যদিকে বেলির পায়েও গুলি লেগে যায়। কোনো রকম তারা 5 জন পালিয়ে ট্যাঙ্কের ভিতরে চলে আসে। তবে দুঃখজনক বিষয় হলো তারা এরিককে জম্বির হাত থেকে বাঁচাতে পারেনি। এদিকে বেলির পায়ের অবস্থাও খুবই খারাপ। মিচেল যতটুকু পারত ক্ষতস্থানটি পরিষ্কার করে ব্যান্ডেজ করে দিয়েছে, তবে বুলেট এখনো বেলির পায়েই রয়ে গেছে, সেটা বের করা সম্ভব হয়নি। রাত অনেক গভীর হওয়ায় ভিকিকে সিসি ক্যামেরায় পাহারায় রেখে তারা দুজন ঘুমানোর জন্য চলে যায়। ভিকি রাত জেগে সিসি ক্যামেরায় সেই জম্বিদেরকে পর্যবেক্ষণ করতে থাকে। এরপর সকাল হতেই তারা সবাই ঘুম থেকে উঠে বেলিকে দেখার জন্য যায়। আর সেখানে গিয়ে যা দেখে সেটা দেখার জন্য একদমই কেউ প্রস্তুত ছিল না। রে দেখতে পেল বেলির পায়ে ইনফেকশন হয়ে গেছে, আর সেটাও খুব অল্প সময়ের মধ্যেই, কারণ বুলেট এখনো তার পায়ের ভিতরেই রয়ে গেছে। আর যদি এভাবেই চলতে থাকে তাহলে বেলি খুব তাড়াতাড়ি মারা যাবে। তাই তারা সিদ্ধান্ত নিল বাহিরে যখন বৃষ্টি শুরু হবে তখন তারা 4 জন বাহিরে এসে একটি গাড়ির সন্ধান করবে, যেন শহরে গিয়ে কিছু অ্যান্টিবায়োটিক্স আনতে পারে। এরপর বৃষ্টি শুরু হতেই তারা 4 জন বেরিয়ে পড়ে গাড়ি খোঁজার জন্য। চারপাশে যতগুলো গাড়ি ছিল সবই ভাঙাচোরা অবস্থায় পড়ে আছে। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর রে এবং ভিকি একটি বাইক খুঁজে পায়। তারা দুজন বাইকে করে মিচেল এবং কার্লোসের সাথে দেখা করে। যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে তাই মিচেল এবং কার্লোসকে বেলির কাছে চলে যেতে বলে। এরপর রে এবং ভিকি তাদেরকে বিদায় জানিয়ে শহরের কাছাকাছি একটি ফার্মেসিতে চলে আসে। চারপাশে সেই কালো অন্ধকার জায়গাটাকে যেন আরও ভয়ঙ্কর করে তুলেছে। তাদের হাতে সময় খুব কম ছিল, কারণ যে কোনো সময় সেই জম্বি তাদের উপর আক্রমণ করতে পারে। রে ফার্মেসির ভিতরে ঢুকে ওষুধ নিচ্ছিল, আর ভিকি বাইরে দরজায় দাঁড়িয়ে পাহারা দিচ্ছে। রে ওষুধ নেওয়ার সময় হঠাৎ ভিকির চিৎকার শুনতে পায়। সে এক দৌড়ে বাইরে চলে আসে আর সেই জম্বিকে মেরে ভিকিকে তার হাত থেকে বাঁচিয়ে নেয়। পরিস্থিতি আরও খারাপ দেখে তারা দুজন দ্রুত তাদের বাইকের কাছে চলে যায়, আর দেখতে পায় চারদিক থেকে সেই জম্বি দৌড়ে আসতেছে তাদের দিকে। ভিকি দ্রুত বাইক স্টার্ট করে ফুল স্পিডে চলতে শুরু করে। তাদের ভাগ্য ভালো ছিল যে তারা আগেই বাইকের কাছে চলে এসেছে, নয়তো আর কয়েক সেকেন্ড দেরি হলেই তারা জীবন নিয়ে আর বেঁচে ফিরতে পারতো না। অল্প সময়ের মধ্যেই কিছু ব্যান্ডেজ আর অ্যান্টিবায়োটিক্স নিয়ে ফিরে এসেছে। দুঃখজনক বিষয় হলো অজ্ঞান করার মতো কোনো ওষুধ তারা সেখান থেকে নিয়ে আসতে পারেনি। তাই বেলিকে অ্যালকোহল অর্থাৎ বিয়ার খাওয়ানোর মাধ্যমে অজ্ঞান করতে হবে, যেন তার পায়ে থাকা বুলেটটি বের করতে পারে। এরপর বেলি যখন বিয়ার খেয়ে তার জ্ঞান হারিয়ে ফেলে, রে তার পায়ে থাকা বুলেটটি একটি কাটারের মাধ্যমে বের করে আনে। তারা সবাই আশাবাদী ছিল যে বেলি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। সারাদিনের পরিশ্রমের পর রে খুব ক্লান্ত হয়ে পড়ে, তাই কার্লোসকে সিসি ক্যামেরায় পাহারার জন্য রেখে তারা সকলেই গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে যায়। সবাই ঘুমিয়ে যাওয়ার পর কার্লোস রাত জেগে সিসি ক্যামেরায় পাহারা দিতে শুরু করে। মধ্যরাতে হঠাৎ ভিকির ঘুম ভেঙে যায়। সে চোখ খুলে কার্লোসের দিকে তাকাতেই দেখে যে কার্লোস ঘুমাচ্ছে আর সকল ক্যামেরা সাদা হয়ে আছে। এটা দেখে ভিকি চিৎকার করতে শুরু করে, আর তার চিৎকারে বাকি সবাইও ঘুম থেকে উঠে পড়ে। এবার তারা সবাই হাতে গান নিয়ে দরজার সামনে বসে পড়ে, কারণ যদি কেউ ভিতরে আসার চেষ্টা করে তাহলে তাকে এই দরজা দিয়েই আসতে হবে। রাত পেরিয়ে সকাল হয়ে যায়, তখনও তারা গান হাতে নিয়ে দরজার সামনেই বসে আছে। যেহেতু এখন দিন হয়ে গেছে তাই তারা ঠিক করে বাইরে গিয়ে দেখবে যে ক্যামেরায় আসলে কি হয়েছে। তারা 4 জন দিনের আলোতে বাইরে বেরিয়ে আসে। এরপর ক্যামেরার কাছে গিয়ে দেখতে পায় যে কেউ এটাকে ইচ্ছা করেই ভেঙে ফেলেছে। প্রথমে তারা ভেবেছিল এটা হয়তো কোনো মানুষেরই কাজ হতে পারে, কিন্তু রে যা বলল সেটা শোনার জন্য হয়তো কেউ প্রস্তুতি ছিল না। সে জম্বির দল দেওয়ালে স্পষ্টভাবে লিখে গেছে যে সিসি ক্যামেরাগুলো সেই জম্বি ভেঙেছে। এমনকি সেই জম্বিরা এটাও জানে যে তারা 5 জন কোন জায়গাতে লুকিয়ে আছে। এমন অবস্থার মধ্যে তারা 5 জন তাদের প্ল্যান চেঞ্জ করতে বাধ্য হয়। রে বলে যেহেতু তারা জেনেই গেছে আমরা কোন জায়গাতে আছি, তাহলে তারা যে কোনো সময় আমাদের উপর আক্রমণ করতে পারে। জীবন বাঁচাতে চাইলে আজকে সন্ধ্যা হওয়ার আগেই এই জায়গা থেকে বেরিয়ে যেতে হবে। এখন তাদেরকে একটি গাড়ির ব্যবস্থা করা দরকার, যেটাতে করে তারা এই জায়গা থেকে বেরিয়ে যেতে পারবে।
বেলি যেহেতু অসুস্থ ছিল, তাই তার দেখাশোনা করার জন্য কার্লোসকে বেলির সাথে রেখে তারা তিনজন গাড়ি খোঁজার জন্য বের হয়ে যায়। তাদের প্ল্যান ছিল সন্ধ্যা হওয়ার আগেই যেভাবে হোক একটি গাড়ি খুঁজে বের করতে হবে। এইদিকে কার্লোস বেলিকে বলে যে তুমি বিশ্রাম নাও, আমি একটু বাহির থেকে আসতেছি। এরপর কার্লোস বেলিকে ট্যাঙ্কের ভিতরে রেখে সে বাহিরে চলে আসে। একা একা বোরিং ফিল করছিল, তাই সে ভাবে কিছু কাজ করে সময় কাটানো যাক। তবে তার জন্য অপেক্ষা করছিল খুব ভয়ঙ্কর কিছু। হঠাৎ কার্লোসের মাথায় এক শয়তানি বুদ্ধি জাগলো, আর সে হাতুড়ি আর কিছু পেরেক খোঁজার জন্য একটি লাইট হাতে নিয়ে সেই বাসার গুডাউনে চলে যায়। চারপাশ কালো অন্ধকারে ঘিরে আছে। তখন সে গুডাউনে ঢুকে একটি হাতুড়ি খুঁজে পায়, তবে তার চারপাশে তাকে ঘিরে বসেছিল সেই রক্তচোষা জম্বিগুলো। কার্লোস হাতুড়ি নিয়ে পিছনে তাকাতেই ভয়ে তার দম বন্ধ হয়ে যায়। তাকে মেরে জম্বিগুলো সেখানেই খেয়ে ফেলে। এরপর দিনের আলোতে এই গুডাউনে থাকা সব জম্বিগুলো বাইরে বেরোতে শুরু করে। তবে তাদের সমস্যা হলো তারা দিনের আলোতে স্পষ্টভাবে কিছুই দেখতে পারে না। অন্যদিকে ভিকি হাঁটতে হাঁটতে নদীর পাড়ে চলে যায়। ভিকি সেখানে গিয়ে মোটামুটি বড় সাইজের একটি স্পিডবোট দেখতে পায়। দিন শেষে তারা যদি কোনো গাড়ি খুঁজে না পায়, তাহলে তারা চাইলে এই বোটে করেও এই জায়গা থেকে বেরিয়ে যেতে পারবে। এইদিকে ভাগ্যবান মিচেল অনেক খোঁজাখুঁজি করার পর একটি গাড়ি খুঁজে বের করে, আর সে অনেক খুশি হয়ে গাড়িটি নিয়ে ট্যাঙ্কে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। বেলি ট্যাঙ্কের ভিতরে শুয়ে ঘুমাচ্ছিল। তখন হঠাৎ সে ট্যাঙ্কের ভিতরে কারো আসার শব্দ শুনতে পায়। প্রথমে সে ভেবেছিল হয়তো কার্লোসই হবে, কিন্তু বেলি দেখল যে সেই রক্তচোষা জম্বিগুলো ট্যাঙ্কের ভিতরে চলে এসেছে। এখন তাকে বাঁচানোর মতো কেউ ছিল না, কারণ কার্লোসকে তার আগেই মেরে ফেলেছে। বেলিকেও নৃশংসভাবে মেরে খেয়ে ফেলে সেই জম্বিগুলো। এদিকে রে গাড়ি খোঁজার সময় হঠাৎ সেই গাড়িটি দেখতে পায়, যেটাতে করে তারা সবাই এই জায়গাতে এসেছিল। যেহেতু গাড়িটির টায়ার পাঞ্চার হয়েছিল, তাই রে গাড়িটির কাছে এসে পাঞ্চার হওয়া টায়ারটি ঠিক করতে শুরু করে। ততক্ষণে মিচেল খুঁজে পাওয়া গাড়িটি নিয়ে ট্যাঙ্কের কাছে চলে আসে। সে অনেক খুশি হয়ে ট্যাঙ্কের ভিতরে ঢুকে যায় গাড়ির কথা তাদেরকে বলার জন্য। তবে বেলিকে মেরে সেই জম্বিগুলো ট্যাঙ্কের ভিতরেই বসেছিল। শেষ পর্যন্ত মিচেলও বেঁচে ফিরতে পারল না সেই জম্বির হাত থেকে। এতক্ষণে রে সেই পাঞ্চার হওয়া গাড়িটির টায়ার ঠিক করে ট্যাঙ্কে ফিরে আসার উদ্দেশ্যে রওনা হয়ে যায় সেই জায়গা থেকে। আসার সময় হঠাৎ পথের মাঝে ভিকির সাথে দেখা হয়ে যায় তার। রে ভিকিকে সাথে নিয়ে দ্রুত সেই ট্যাঙ্কের কাছে চলে আসে। এখানে এসে দেখতে পায় মিচেলও একটি গাড়ি খুঁজে পেয়েছে। তবে সেই গাড়িটি দেখে ভিকির মনে একটু সন্দেহ জাগে, কারণ সেই গাড়ির মধ্যে জম্বিদের গাড়িদের মতো কঙ্কাল ঝুলানো ছিল। এবার তারা দুইজন দ্রুত পায়ে হেঁটে সেই ট্যাঙ্কের ভিতরে ঢুকে যায়। পুরো ট্যাঙ্কের ভিতরটা তখন কালো অন্ধকারে ডুবেছিল। ভেতরে ঢুকেই তারা দুজন বুঝে যায় কিছু তো গন্ডগোল আছে। এক দৌড়ে তারা দুজন ট্যাঙ্ক থেকে বাইরে বেরিয়ে আসে। জম্বিগুলো তখন তাদের পিছে পিছে ট্যাঙ্ক থেকে বেরিয়ে আসে আর গুলি করে তাদের গাড়িটি ব্লাস্ট করে ফেলে, যেন বেশি দূর পালিয়ে যেতে না পারে তারা। এইদিকে সূর্য ডুবে চারপাশ কালো অন্ধকারে ঘিরে যাচ্ছে। রে এবং ভিকি সেখান থেকে পালিয়ে একটি কাদাযুক্ত গর্তের কাছে আসে এবং শরীরে থাকা জামা কাপড় খুলে সারা শরীরে কাদা মাখিয়ে নেয়, যেন তাদের শরীরের মেহেক বা ঘ্রাণ শরীর থেকে বেরোতে না পারে আর সেই জম্বি তাদের দুইজনকে খুঁজে না পায়। এরপর বাগানের ভিতরে এসে শুকনো পাতা দিয়ে তাদের শরীর ঢেকে নেয়। অন্যদিকে সেই জম্বির দল তাদেরকে চারদিকে পাগলের মতো খুঁজতে থাকে, কিন্তু তাদের শরীরের মেহেক বা ঘ্রাণ অপারেক্ট করতে না পারায় তাদেরকে খুঁজে বের করতে পারছিল না। এভাবেই দেখতে দেখতে রাত কেটে সকাল হয়ে যায়। চারদিকে পাখির কিচিমিচি শব্দে তাদের চোখ খুলে। ঘুম থেকে উঠে তারা দুজন জামা কাপড় পরে সেই ট্যাঙ্কের কাছে যায়। পাহাড় সমান কষ্ট বুকে নিয়ে তারা দুজন সেই ট্যাঙ্কের ভিতরে ঢুকে আর দেখতে পায় মিচেল এবং বেলির নিথর দেহ সেই ট্যাঙ্কের ভিতরে পড়ে আছে। এমনকি কার্লোসকে তো তারা অনেক আগেই মেরে ফেলেছে। এই সব কিছু দেখার পর রে বলে উঠে যে আমি যেভাবেই হোক তাদের কাছ থেকে বদলা নিব। তাদেরকে না মেরে আমি পালিয়েও কোথাও গিয়ে শান্তি পাবো না। কিন্তু ভিকি রেকে বোঝানোর চেষ্টা করে যে তারা খুব শক্তিশালী, এমনকি তারা সংখ্যায়ও আমাদের চেয়ে অনেক বেশি, তাই আমরা দুজন চাইলেও সেই জম্বির কিছুই করতে পারবো না। তবে রে বলে যে একটা উপায় আছে, চলো আমার সাথে। ভিকিকে সাথে নিয়ে রে সেই ট্যাঙ্কে চলে আসে আর ট্যাঙ্কের ভিতরে থাকা জেনারেটরে একটি ফায়ারিং সিস্টেম তৈরি করে, যেটা সংযোগ ছিল ট্যাঙ্ক থেকে বেশ কিছু দূর একটি গাছের আড়ালে। এরপর সেদিনের মতো আজকেও তারা তাদের সারা শরীরে কাদা মেখে নেয়, যেন সেই জম্বিগুলো তাদেরকে দেখতে না পায়। সন্ধ্যা হওয়ার আগেই তারা দুজন শরীরে কাদা মেখে চুপচাপ সেই গাছের আড়ালে বসে থাকে। চারদিকে যখন অন্ধকার নেমে আসে, তখন সেই জম্বিগুলো ধীরে ধীরে সেই ট্যাঙ্কের ভিতরে ঢুকতে শুরু করে।
একে একে সবগুলো যখন সেই ট্যাঙ্কের ভিতরে ঢুকে যায়, রে তখন গাছের আড়াল থেকে সুইচ অন করতেই ভিতরে থাকা জেনারেটরটি ফেটে যায়, ফলে জম্বিগুলো সেই ব্রাস্টে মারা যায়। রে এবং ভিকি দ্রুত সেই জায়গা থেকে পালিয়ে নদীর পাড়ে সেই স্পিডবোটের কাছে চলে আসে। তারা স্পিডবোট স্টার্ট করতে যাবে, ঠিক তখনই উপর থেকে একটি জম্বি রের উপর ঝাঁপিয়ে পড়ে। এত বড় একটি ব্রাস্ট হওয়ার পরেও এই জম্বিটি বেঁচে গিয়েছিল। তবে বোর্ডে তারা দুইজন ছিল, তাই ভিকি পিছন থেকে সেই জম্বির উপর আক্রমণ করে আর ছুরি দিয়ে আঘাত করে তাকে পানিতে ফেলে দেওয়া হয়। এরপর রে এবং ভিকি স্পিডবোটে করে সেই জম্বি শহর থেকে বেরিয়ে আসে। দুঃখজনক বিষয় হলো তারা তো জীবন নিয়ে বেরিয়ে যায় এই শহর থেকে, কিন্তু তার বাকি সাথীদেরকে বাঁচাতে পারেনি তারা। ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে তাহলে একটা লাইক তো করেই দিবেন। আর এই ধরনের স্টোরিগুলো আরও দেখতে চাইলে আমাদের ম্যাকবক্স মুভি ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।